আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে দেখো নিয়ে এসেছি ক্লাস 5-এর আমার গণিত তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি মডেল কোশ্চিন পেপার নিয়ে চলে এসেছি। তার কোশ্চিন এবং উত্তর নিয়েই আজকের আলোচনা করব তোমাদেরকে। দেখো, নিশ্চয়ই জানো তোমরা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি কত নাম্বারের হবে না। দেখো, ফুল নাম্বার হচ্ছে কত না 50। সময় কত? সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো, যে প্রশ্নপত্রটি আমি পরে পরে কয়েকটি প্রশ্নপত্র নিয়ে আসবো এবং তার উত্তরগুলিও তোমাদের দেব। তাহলে দেখো, নিচের সংখ্যা জোড়গুলির মধ্যে কোন জোড়টি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক মানে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকবে না। দেখো, এটার মধ্যে সাধারণ উৎপাদক আছে, এটার মধ্যে সাধারণ উৎপাদক আছে, কিন্তু এদের দুজনের সাধারণ উৎপাদক নাই। এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। আর 21, 24 এদেরও সাধারণ উৎপাদক আছে। তাহলে উত্তর হলো এটা। তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে। আমি এখানে এমনি লিখে দিলাম। এবার 1, 2, 3, 4-এর লসাগু হলো, দেখো 1, 6, 12 এবং 4। তাহলে দেখো, যদি লসাগু করো, দেখো এর লসাগু হবে 12 হবে। এদের লসাগু কত হবে না 12 হবে। তারপরে দেখো 0.025 দশমিক ভগ্নাংশটি হলো 5-এর 10, 25-এর 100, 25-এর 1000, 25-এর 10,000। তিনটেই দশমিক মানে নিচে যেখানে 3টে শূন্য আছে সেটা উত্তর হবে। তারপরে দেখো 5 টাকা সমান, তাহলে 1 টাকা সমান 100 পয়সা হলো 5 টাকা সমান কত পয়সা? দেখো 50 পয়সা, 500 পয়সা, 5000 পয়সা, 50,000 পয়সা। নিশ্চয়ই বুঝতে পারছো, এইটা উত্তর হবে 5000 পয়সা। তোমার এবং তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর, মানে তোমার দুজনের বয়স মিলে কত? 18 বছর। সমষ্টি মানে যোগফল। 5 বছর পর তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি হবে 18 বছর, 23 বছর, 28 বছর এবং 33 বছর। দেখো, তোমারও 5 বছর বাড়বে, বন্ধুরও 5 বছর বাড়বে। তাহলে 18 সঙ্গে 10 যোগ করলে কত? 28 হবে। তাহলে 28 উত্তরটি কোথায় আছে? এই যে। এবার দেখো, 1 ডজন ডিমের দাম 12 টাকা হলে 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত? তাহলে 90কে যদি তোমরা 12 দিয়ে ভাগ করে দেখো, তাহলে 12 দিয়ে 1 ডজন ডিমের দাম বলেছে, তাহলে 12 7 84। এবার 10 থেকে 4 গেলে 6, দশমিক দিয়ে 0 নাও, তাহলে 12 6, 12 5 60। তাহলে 7 দশমিক, এইটা হবে উত্তর। দেখো 7.50 টাকা। এবার দেখো, সংখ্যাগুলির মধ্যে 5, 0.5, 0.005, 0.05 সংখ্যাগুলিতে ক্ষুদ্রতমটি হলো কোনটি? ক্ষুদ্রতম এই 4টার মধ্যে কোনটি ক্ষুদ্রতম? দেখাও, এটা 5, এটা দশমিক নেই মানে এটা বাদ দিলাম। দশমিকের পরে এর 5 আছে, তাহলে দশমিকের পরে এর 5 আছে, এর 0 আছে, এর 0 আছে, তার মানে এটাও বাদ দিলাম। মানে দশাংশের ঘরে এর 5, এর 0, এর 0। তারপরে দেখো শতাংশের ঘর, শতাংশের ঘরে এর 0, এর 5, মানে এইটা হচ্ছে সব থেকে ছোটো, এইটা হচ্ছে সব থেকে ছোটো। তাহলে এটা কোথায় আছে? দেখো, এটা হস্যইতে আছে। তারপরে রাজমিস্ত্রির ওলন কোন জ্যামিতিক আকার বিশিষ্ট? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রাজমিস্ত্রির ওলন হচ্ছে শঙ্কু আকৃতির। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, সমকোণী এইটা ধরো একটা সমকোণ, এটা সমকোণ, এইটা সমকোণ হলে তার বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। তার বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়, অসংখ্য সরলরেখা টানা যায়। এবার দেখো, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়। এবার যে কোনো 10টি প্রশ্নের উত্তর, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে, মানে 10 দিয়ে 20 নাম্বার, আর আগেরটা 10 নাম্বার। তাহলে দেখো, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে 12 দিনে বাড়বে, তাহলে 4 দিনে এখানে লিখতে পারো তোমরা এইভাবে। দেখো, 4 দিনে তৈরি হয়, ঐকিক নিয়মে করো, 4 দিনে তৈরি হয় 500টি। 1 দিনে তৈরি হয়, তাহলে 500/4। এবার 12 দিনে তৈরি হয়, তাহলে 500 বাড়বে মানে গুণ হবে, তাহলে 12/4, তাহলে 4 দিনে 12, তাহলে 5 দিনে 1500টি। কতটি? 1500টি। তাহলে ভাষা লিখতে হবে, অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। 1500টি যন্ত্রাংশ
যন্ত্রাংশ তৈরি হবে। এবার দেখো 415.235কে স্থানীয় মান অনুসারে সাজায়। তাহলে 400 প্রথমে দেখো, তাহলে এখান থেকে ধরো 1 2 দুটো শূন্য, তাহলে 400 যোগ এটা দশকের ঘর মানে 10, এটা এককের ঘর মানে 5 যোগ এটা হচ্ছে কত বিন্দু। এবার এখানে বিন্দু লিখতে হবে, বিন্দু হলে 2 হবে। তারপরে দেখো 0.2 যোগ, তাহলে 0.03 যোগ 0.005 এভাবে লিখতে পারো, অথবা এভাবে লিখতে পারো। দেখো তাহলে এটা একক, দশক, শতক, হাজার, তারপরে দেখো এটা বিন্দু, তারপরে এটা দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এভাবে লিখতে পারো। দেখো তাহলে প্রথমে 4 দুটো শূন্য, তারপরে 1 দুটো শূন্য, তারপরে 5, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, এভাবে লিখতে পারো। এবার দেখো এটাকে কথায় লিখো। তাহলে এটাকে কথায় লিখতে হলে আমরা কিভাবে লিখব না, দেখো 5000 5087 5087 9 দশাংশ 6 শতাংশ 6 শতাংশ 8 সহস্রাংশ 8 সহস্রাংশ হলো, বা 5087.968 এভাবে লিখতে পারো। এবার দেখো ঘয়ের দাগে 2 এর 3, 1 এর 5, 4 এর 15 মধ্যে, তাহলে 3 5 15 লসাগু করো। 3 5 15 লসাগু করলে তাহলে 3 এ দিলে 3 একে 5, 3 5, তারপরে 5 এ দিলে 1 নামলো, 5 একে 5 একে, তাহলে লসাগু 15 হলো। তাহলে দেখো 2 এর 3 গুণ 15 মানে 3 5 15, তার মানে 10। 1 এর 5 গুণ 15, 5 3 15 মানে 3, আর 4 এর 15 গুণ 15, 15 15 কেটে গেলে কত 4। তাহলে বড় থেকে ছোট, বড়কে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই, তাহলে 2 এর 3, তারপরে 4 এর 15, তারপরে 1 এর 5। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এই রুটোভার বাহুর দৈর্ঘ্য, এই রুটোভার ক্ষেত্রফল, রুটোভার ক্ষেত্রফল, তাহলে সমান এটা লিখলে তাহলে 169। 169 কার বর্গ না 13। তাহলে অতএব একটি বাহুর দৈর্ঘ্য, অতএব একটি বাহুর দৈর্ঘ্য তাহলে 13 সেমি, 13 সেমি। এবার সূক্ষ্মকোণ, তাহলে দেখো 90 ডিগ্রির চাইতে 90 ডিগ্রির চাইতে
ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। উদাহরণ যদি দাও তোমরা দেখো, তাহলে 60 ডিগ্রি, 50 ডিগ্রি ইত্যাদি। সমান্তরাল সরলরেখা, দুটি সরলরেখাকে অসীম পর্যন্ত বর্ধিত করলে, অসীম পর্যন্ত বর্ধিত করলে তারা পরস্পর কখনো ছেদ করবে না, সমদূরত্ব বজায় রেখে চলবে, সমদূরত্ব বজায় থাকবে। এইভাবে দেখো এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এবার দেখো 1 ডজন কলার দাম 72 টাকা হলে 20টি কলার দাম কত? তাহলে 1 ডজন মানে কটি? 12টি। তাহলে 12টি কলার দাম 72 টাকা। তাহলে একটি কলার দাম তাহলে 72/12, আর 20টি কলার দাম তাহলে 72/12 বাড়বে, এবার গুণ হবে, তাহলে 12 × 6 72 সমান 120 টাকা। ভাষা লিখতে হবে 120 টাকা। তারপরে দেখো এটা যোগ করতে বলেছে, তাহলে 357.90। দেখো দশমিকের সোজা দশমিক বসাবে এবং যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে এই নিয়মটা চলবে। তাহলে 0, 9, 5, 14, 4, 7, 3, 10 একে 11, 5, 4, 9 একে 10 এর 0, 3 একে 4, তাহলে দশমিক এইটা, তাহলে এটা টাকা হয়ে গেল। এবার দেখো বলেছে কি না, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে এখানে দেখো 21 × 6, একক কি আছে? মিটার, মানে বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে কত হলো? 6 একে 6, 6 দিয়ে 12, 126 বর্গ মিটার। তাহলে ভাষাটা লিখতে হবে এখানে, অতএব আয়তাকার ঘরটির ক্ষেত্রফল 126 বর্গ মিটার। এবার দেখো 3 দাগে আছে নিচের সমস্যাগুলো সমাধান করো, যে কোনো 5টি 4 নম্বর করে, 5 × 4 = 20 নম্বর। তাহলে অঙ্কটি কি আছে? 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, তাহলে 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তাহলে এটা ঐকিক নিয়মে করি এসো আমরা। তাহলে এখানে দেখো 14টা পাম্প মেশিন, 20টা পাম্প মেশিন, তাহলে পাম্পের সংখ্যা বেড়েছে মানে জলের পরিমাণ বাড়বে। আবার দেখো 200 দিনের জায়গায় কত? 125 দিন হয়েছে, মানে জলের পরিমাণ কমবে। এটাতে বাড়বে, এটাতে কমবে। আমরা ঐকিক নিয়মে যদি অঙ্কটি করি দেখো, তাহলে 14টি পাম্প 200 দিনে 28,000 লিটার জল তুলে, 28,000 লিটার জল তুলে। তাহলে যদি একটি পাম্প করি তাহলে 200 দিনে, তাহলে কমবে মানে ভাগ হবে, 14 লিটার জল তুলে। আবার দেখো একটি পাম্প একদিনে মানে আবার কমবে,
তাহলে 14 গুণ 200 আবার কমবে। এবার কি বলেছে 20টা পাম্প, তাহলে 20টা পাম্প একদিনে, তাহলে 28,000 গুণ 20, 20 বেড়ে গেছে মানে বাড়বে, এটা গুণ হবে, তাহলে 14 গুণ 200। তারপরে দেখো 125 দিন, তাহলে 20টি পাম্প 125 দিনে আবার বাড়বে, বাড়বে মানে আবার গুণ হবে, 125 আর 14 গুণ 200। তাহলে এবার দেখো এই যে এর একটা শূন্য কেটে দিলাম, আর এই 20 কেটে দিলাম আমরা। এবার 14 2 28 আর কত শূন্য, 2 শূন্য। তাহলে এবার দেখো এটা গুণ করলে 2 5 10 শূন্য, 2 2 4 কে 5, 2 কে 2 আর শূন্য আছে দুটো, তাহলে 25,000 লিটার, 25,000 লিটার। তাহলে দেখো অতএব 20টি পাম্প 125 দিনে 25,000 লিটার জল তুলবে, 25,000 লিটার জল তুলবে। তারপরের অঙ্কটি দেখো, 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন, তাহলে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে। এটাও দেখ 15 জন লোক 20 দিনে, আবার 75 জন লোক মানে বাড়বে, টাকা বাড়বে, কিন্তু 20 দিনের জায়গায় 5 দিন আসছে মানে আবার এখানে টাকা কমবে। আমরা ওই ঐকিক নিয়মেই করব। তাহলে দেখো 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে। এবার একজন লোক 20 দিনে নিশ্চয় কম করবে মানে ভাগ হবে 15। এবার একজন লোক একদিনে আরও কমবে মানে আবার ভাগ হবে, এবার কত 75 জন লোক, তাহলে দেখো 75 জন লোক 5 দিনে যদি একসঙ্গে করি তাহলে 1200 মানে 75 বাড়বে, 5 দিন এটাও বাড়বে, বাই 15 গুণ 20। তাহলে দেখো যদি আমরা 15 5 75, এবার 5 4 20, 4 3 12 আর দুটো শূন্য, তাহলে সমান কত 5 3 1500 টাকা, কত 1500 টাকা। তাহলে এবার ভাষা লিখিয়েছো, তাহলে 75 জন লোক 5 দিনে 75 জন লোক 5 দিনে 1500 টাকা আয় করবে। এবার তার পরের অঙ্কটি দেখো, একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে কতদিন চলবে। দেখো এটাকে যদি আমরা ঐকিক নামে এভাবে সাজাই, তাহলে ধরো মুরগির সংখ্যা আর দিন সংখ্যা, তাহলে মুরগি কত 4000টি ছিল, দিন কত 250 দিন, তারপরে কত না 1000 যোগ 4000 সমান 5000টি হলো। কতদিন আমরা জানি না, মুরগির সংখ্যা বেড়েছে মানে দিনের সংখ্যা কমবে, তাই না। তাহলে দেখো যেহেতু দিনের সংখ্যা কমবে, তাহলে আমরা কি লিখতে পারি না 4000টি মুরগির
250 দিনের খাবার মজুদ ছিল, 250 দিনের খাবার মজুদ ছিল। একটি মুরগির তাহলে 250 গুণ 4000 দিন 4000 বাড়বে, অনেক বাড়বে। এবার 5000টি মুরগির, তাহলে 250 গুণ 4000 বাই 5000, 3টে শূন্য কেটে দিলাম। এবার 5 দিয়ে কাটলে 5 5 আর 0, তার মানে কত? 200 দিন। তাহলে অতএব 5000টি মুরগির 200 দিন চলবে, 200 দিন চলবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো যে প্রশ্নটি আছে, বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র ব্যাসার্ধ জ্যা চিহ্নিত করো। তার দেখো যে কোনো দৈর্ঘ্যে যে কোনো একটি, তোমরা এই যে কাঁটা কম্পাস আছে তোমাদের, পেন্সিল কম্পাসে এরূপ একটি বৃত্ত অঙ্কন করবে, এরূপ একটি বৃত্ত অঙ্কন করবে। এই একটি বৃত্ত, দেখো যেখানে কাঁটাটা বসছিল সেটা কেন্দ্র, যেখানে কাঁটাটা বসছিল সেটা কেন্দ্র। এবার কেন্দ্র থেকে দেখো একটি যদি সরলরেখা টানো কেন্দ্র থেকে, এটা আবার দেখো এভাবে যদি একটি সরলরেখা টানো, তাহলে এটার নাম দিলাম আমরা ধরো ও, তাহলে ও হচ্ছে কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র। এবার ও এটার নাম দিলাম পি, ওপি হচ্ছে ব্যাসার্ধ, ওপি হচ্ছে ব্যাসার্ধ। তারপরে এটার নাম দিলাম ধরো এ বি, এভাবে নাম দিবে তোমরা। তাহলে এ বি হচ্ছে জ্যা, এ বি হচ্ছে জ্যা। তাহলে বুঝতে পারলে, এভাবেই অঙ্কন করবে। তারপরে দেখো কি আছে না, ত্রিভুজ কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু, কোণ ও শীর্ষ বিন্দুগুলি চিহ্নিত করো। তাহলে ত্রিভুজ এভাবে লিখবে তোমরা। তাহলে ত্রিভুজ 3টি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বা ক্ষেত্রকে বলবে, চিত্রকে ত্রিভুজ বলে, চিত্রকে ত্রিভুজ বলে। দেখো তোমরা পেন্সিল এবং এগুলো আর জ্যামিতি বাক্সের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবে, অন্যগুলো ব্যবহার করবে না। তাহলে ধরো এবারে এই একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি, এসো। যে কোনো মাপ বলেনি, তোমরা যে কোনো নিজেদের ইচ্ছা মতো এরকম অঙ্কন করে নেবে, এরকম অঙ্কন করে নেবে। তাহলে দেখো অঙ্কন করে নিলাম। এবার এর নাম দিলাম আমরা, এটা এ, এটা বি এবং এটা সি। এবার পেন ব্যবহার করো। তাহলে ত্রিভুজ অঙ্কন করে তার বাহুগুলির নাম লিখো। তাহলে বাহুগুলি হচ্ছে এ বি, বিসি এবং এসি হয়ে গেল। তারপরে বলেছে কোণগুলির নাম লিখো। তাহলে কোণগুলি, তাহলে কোণ এভাবে চিহ্ন দিতে হবে তোমাদেরকে, এবিসি, এসিবি, মানে এ কোণটা হলো এবিসি, এ কোণটা হলো এসিবি, আর এ কোণটা হলো বিএসি বা সিএবি লিখতে পারো। তাহলে বিএসি হয়ে গেল। এবার বলছে শীর্ষবিন্দুগুলি। তাহলে শীর্ষবিন্দুগুলি
শীর্ষবিন্দুগুলি, তাহলে শীর্ষবিন্দুগুলি এ বি সি, মানে এই সরলরেখার যেখানে যোগ হয়েছে, তাহলে এ বি সি। তাহলে আশা করি বুঝতে পারলে। পরবর্তী আবার একটি মডেল কোশ্চিন পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। আশা করি তোমরা উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরূপ ভিডিও পাওয়ার জন্য।